সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে বসে আমাদের আজকের এই পাঠ কার্যক্রম শুনছো, দেখছো, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই আয়োজন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমরা ভালো থাকবে এটাই কামনা করছি। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই আপনাদের ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তিত। আমরাও উদ্বিগ্ন আমাদের শিক্ষার্থীদের নিয়ে। অভিভাবক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই ছোট্ট ছোট্ট সোনামণিদের নিয়ে বসে গেছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 5 গণিতক ও গুণনীয়। তো আজকে আমি গণিতক লসাগু নিয়ে আলোচনা করব। দেখো, লসাগু এর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু এর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে কি? দেখো, কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গুণিতক বলে। এবার দেখো লসাগুটা কি? দেখো, 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। বুঝতে পারছি না যে কি হচ্ছে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। আবার দেখো, লসাগু 2 বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। এবার দেখো, শেষনফলটা কি? দেখো, তোমরা এই লসাগু করে তোমরা যা শিখতে পারবে, তোমরা বাস্তব জীবনে কিভাবে কাজে লাগাতে পারবে সেটা দেখো। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করতে পারবে। মৌলিক উৎপাদকের সাহায্যে তোমরা লসাগু নির্ণয় করতে পারবে। এরপরে 2 নম্বরে দেখো, লসাগু সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। লসাগু সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। 3 নম্বরে দেখো, লসাগু ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। লসাগু ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গুণিতক, লসাগু, গুণিতক এবং লসাগু মানে কি এটা তোমরা একটু দ্রুত খাতায় তুলে নাও। এরপরে আমি তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠায় চলে যাব। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠায় চলে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত তোমাদের খাতায় বিষয়টা একটু তুলে নাও, খুব দ্রুত তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এতক্ষণে খাতায় তোলা হয়ে গেছে। তোমরা খাতায় একটু দ্রুত তুলে নাও বিষয়টা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা তোমাদের অবশ্যই লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠায় চলে যাও।
আমি আমার বোর্ডটা একটু ক্লিয়ার করছি, বোর্ডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি, তোমরা একটু দ্রুত এটা তুলে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 26 পৃষ্ঠায় চলে যাও। এখানে আছে দেখো একটা অঙ্ক আছে, এটা হচ্ছে লসাগু ব্যবহার করতে হবে। দেখো কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রতে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো এখন আমি কিন্তু এখানে একটি বর্গক্ষেত্র এঁকেছি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমি যে টাইলস গুলো এঁকেছি, উপরে দেখো উপরের সারিতে 8 সেন্টিমিটার করে তিনটি টাইলস আছে, 8 সেন্টিমিটার করে তিনটি টাইলস আছে। আর আর নিচে নিচে দেখো 6 সেন্টিমিটার করে চারটা টাইলস, 6 সেন্টিমিটার করে চারটা টাইলস। আমাদের একটা মানে 8 সেন্টিমিটার করে 8 সেন্টিমিটারের টাইলস এবং 6 সেন্টিমিটারের টাইলস দিয়ে আমাদের একটা বর্গক্ষেত্র তৈরি করতে হবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 26 পৃষ্ঠায় যে অঙ্কটা দেখো, এটা সমাধান। এই অঙ্কটার সমাধানে কি আছে দেখো, সমাধান সমাধানে কি আছে দেখো, আমরা মানে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটারের টাইলস মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করব। একটি বর্গক্ষেত্র তৈরি করব। তো দেখো দেখো 8 ও 6 এর লসা লসাগু এর মাধ্যমে 8 ও 6 এর লসাগু এর মাধ্যমে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 8 ও 6 এর লসাগু দেখো, 8 এর গুণিতক 8 এর গুণিতক কি হবে দেখো, আমাদের পাঠ্য বইয়ে যে একটা চিত্র দেওয়া আছে, টাইলসের সংখ্যা, তারপরে দৈর্ঘ্য এবং প্রস্থ। এই চিত্রের মাধ্যমে প্রথম সারিতে টাইলসের সংখ্যা লেখা, তারপরে 8 এর গুণিতক এবং 6 এর গুণিতক লেখা। এভাবে আমি ক্লাসে যখন শিক্ষার্থীদের বুঝিয়েছি, ওরা তেমন একটা কেউ ভালো বুঝতে পারেনি, এজন্য আমি সরাসরি
লসাগুর মাধ্যমে চলে গেলাম। তো 8 এর গুণিতক দেখো, 8 এর গুণিতক হচ্ছে কি 8, 8, 16, 24, 32, 40, 48, 48। এরপরে দেখো 6 এর গুণিতক, 6 এর গুণিতক সমান সমান 6, 12, 18, 24, 30, 36, 42, 48। তো দেখো 8 এর গুণিতক এখানে আছে 24 মিলে গেছে, আর এখানে 24, এখানে 48, এখানে 48। তাহলে সবচেয়ে ছোট যেটা আমরা গুণিতক নেব যেটা ছোট, এখানে 24 গুণিতকটা ছোট। তো দেখো অতএব 8 ও 6 এর লসাগু হচ্ছে অতএব 8, অতএব 8 ও 6 এর লসাগু, 8 ও 6 এর লসাগু সমান 24। 8 ও 6 এর লসাগু 24। তো আমরা 8 ও 6 এর লসাগু এর মাধ্যমে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তো দেখো তাহলে সবচেয়ে ছোট এক বাহুর সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24। এক বাহুর দৈর্ঘ্য কত হবে? 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। আমরা কিন্তু অঙ্কটা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। তোমরা একটু দ্রুত অঙ্কটা তুলে নাও, কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলস গুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। তো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। আমরা সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করলাম। এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দ্রুত একটু অঙ্কটা তুলে নাও। তো এরপরে আবার আসি আমরা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? তো আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাই। এটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল অঙ্ক। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আমি এটা মুছে ফেলি। সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? এখানে কিন্তু আমরা এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার পেয়ে গেছি। 24 সেন্টিমিটার পেয়ে গেছি। তো এবার দেখো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? আমরা পেয়ে গেলাম কি সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য সমান 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে আমাদের যে টাইলস লাগবে, তো টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা আমাদের এখানে আছে, দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার। আমাদের দৈর্ঘ্য আছে 8 সেন্টিমিটার। তো টাইলসের দৈর্ঘ্য বরাবর দেখো
টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলস সংখ্যা, টাইলস টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলস সংখ্যা, টাইলস সংখ্যা আমরা আমাদের দৈর্ঘ্য ছিল 24 সেন্টিমিটার, 24 ভাগ আমার দৈর্ঘ্য ছিল 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, তো কত হবে? তিনটি দৈর্ঘ্য বরাবর টাইলস লাগবে, টাইলসের সংখ্যা লাগবে 3টি। এবার টাইলসের প্রস্থ বরাবর 24, প্রস্থ আছে আমাদের কত? প্রস্থ আছে 6, প্রস্থ আছে আমাদের 6, কিন্তু 6 আর যে আমরা এখানে 6, দৈর্ঘ্য 8, প্রস্থ 6, তো আমরা কি লিখবো? 4 × 24, 4টি, 4 × 24। তো তাহলে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য, তো সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের কয়টা টাইলস প্রয়োজন? দেখো, অতএব সবচেয়ে ছোট বর্গক্ষেত্র, সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য, ও সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলস লাগবে কতগুলা? বানানোর জন্য টাইলসের প্রয়োজন, বানানোর জন্য টাইলসের প্রয়োজন টাইলসের প্রয়োজন আমাদের 3 × 4, 3 × 4 ইকুয়াল টু 12টি। টাইলসের প্রয়োজন 12টি, টাইলসের প্রয়োজন 12টি। উত্তর কি হবে? 12টি, উত্তর 12টি। আমাদের 1 নম্বর প্রশ্ন পেয়েছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের প্রয়োজন 3 × 4। আবার সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, তাহলে টাইলসের দৈর্ঘ্য হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার, তাই টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা হবে 8 সেন্টিমিটার, আর টাইলসের সংখ্যা হবে 24 ভাগ 8 সমান 3টি, আর প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে টাইলসের প্রস্থ বরাবর টাইলস সংখ্যা হবে 24 ভাগ 6 সমান 4 সেন্টিমিটার। তো সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের প্রয়োজন হবে 3 × 4 সমান 12টি, উত্তর 12টি। এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখো দ্বিতীয় প্রশ্ন আমাদের আছে কি? আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এটা তোলা হয়ে গেছে, এবার আমি এটাকে ক্লিয়ার করে ফেলবো। দেখো, আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? এবার দেখো, আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম, আকারের দিক থেকে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য
দৈর্ঘ্য। তো দেখো মানে আমাদের এক বাহুর দৈর্ঘ্য ছিল 24, আমাদের কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য ছিল 24। এখন দ্বিতীয় ওই 24টাকে মানে দ্বিগুণ করতে হবে। যে প্রথম যে আমাদের এক বাহু ছিল সেটা হচ্ছে প্রথম ক্ষুদ্রতম, আর এটা হচ্ছে দ্বিতীয় ক্ষুদ্রতম, তার মানে এটাকে 24টাকে 2 গুণ করতে হবে। 24টাকে 2 গুণ করলে হবে কত? 48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার। 48 সেন্টিমিটার। এক্ষেত্রে টাইলসের দেখো, এই ক্ষেত্রে টাইলস কি হবে? এক্ষেত্রে টাইলসের দৈর্ঘ্য বরাবর, এক্ষেত্রে টাইলসের দৈর্ঘ্য বরাবর, টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা হবে, দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা কত হবে? টাইলসের সংখ্যা হবে দেখো, এই যে 48 আর আমাদের দৈর্ঘ্য ছিল 8, 48 ভাগ 8, 48 ভাগ 8 সমান 6, 6টি। টাইলসের সংখ্যা হবে 6টি, 6 আর 48। আর দেখো টাইলসের প্রস্থ বরাবর টাইলসের সংখ্যা হবে 48, প্রস্থ ছিল আমাদের 6, তো 8 হবে, 6 8 48, 6 8 48। দ্বিতীয় ক্ষুদ্রতম, অতএব দেখো দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের প্রয়োজন। টাইলসের প্রয়োজন কত হবে? 6 গুণ 8 ইকুয়াল টু 48, 48টি। উত্তর কি হবে? উত্তর 48টি। উত্তর 48টি। প্রথমটা হচ্ছে যে প্রথমটা ছিল মানে আমাদের প্রথম প্রশ্ন ছিল সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। আমাদের অঙ্ক সম্পূর্ণ এক, শুধু আমরা 24কে দ্বিগুণ করে নিচ্ছি, যেহেতু মানে ডাবল, আমাদের টাইলসটা ডাবল হবে, আমাদের বর্গক্ষেত্রটা দ্বিগুণ হবে, এজন্য আমরা 24কে 2 দিয়ে গুণ করে নিচ্ছি। 24-এর দ্বিগুণ হবে, তাই 24কে 2 দিয়ে গুণ করে নিচ্ছি, হয়েছে 48 সেন্টিমিটার। এই বাকিটা আমাদের পুরোটাই এক, যে টাইলসের দৈর্ঘ্য বরাবর টাইলসের সংখ্যা হবে 48 ভাগ 8 সমান 6টি। প্রস্থ বরাবর টাইলস হবে 48 ভাগ 6 সমান 8টি। অর্থাৎ দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য টাইলসের প্রয়োজন 6 গুণ 8 সমান 48টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দ্রুত একটু খাতায় তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আমি এটা মুছে ফেলি, এরপরে তোমাদের বাকি অঙ্কটা করছি। এবার তোমাদের করাবো 2 নম্বর অঙ্ক। দেখো, দুইটি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর, অপরটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুটি একসাথে বিকাল 3টার সময় বাজে, তাহলে পরবর্তী কখন ঘন্টা দুটি বাজবে।
দুটি ঘন্টা আছে, একটি 5 মিনিট পর পর, একটি 12 মিনিট পর, একটি 12 মিনিট পর পর, অপর একটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুটি একসাথে বিকাল 3টার সময় বাজে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে? শিক্ষার্থী বন্ধুরা দেখো, 12 এবং 5-এর, এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। দেখো 12 এবং 5, 12 এবং 5-এর লসাগু হচ্ছে 5 এর লসাগু হচ্ছে ঘন্টা দুইটি একসঙ্গে বাজার সময় হচ্ছে ঘন্টা দুটি একসঙ্গে বাজার সময়, শুধু বাজার সময়। 12 এর গণিতক, 12 এর গণিতক, 12 এর গণিতক, 12 এর গণিতক কি হচ্ছে দেখো, 12, 24, 36, 48, 48, 48, আমি তো দেখি না, যাই না শেষ করে 72। আর 5-এর গুণিতক দেখো, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 35, 40, 35, 40, 45, 50, 50, 60, 55, 60, 65, 70, 70। তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের 5 এবং 12 এর লসাগু হবে গিয়ে 60। 5 এবং 12 এর লসাগু 60। অতএব 5 এবং 12 এবং 5 এর লসাগু সমান 60, সমান 60। দেখো ঘন্টা দুটি 60 মিনিট, বা অতএব দেখো ঘন্টা দুটি 60 মিনিট, 60 মিনিট, বা 1 ঘন্টা পর পুনরায় বাজবে, পুনরায় একত্রে বাজবে। 1 ঘন্টা পর দেখো এই যে 60 বের হয়েছে, 12 এবং 5 এর লসাগু হচ্ছে 60। ঘন্টা দুটি 60 মিনিট বা 1 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে, তো দেখো আমাদের প্রশ্ন ছিল ঘন্টা দুটি বিকাল 3টার সময়, ঘন্টা দুটি বিকাল 3টার সময় বাজবে। তো দেখো ঘন্টা দুটি, অতএব ঘন্টা দুটি বিকাল 3টায় একসাথে বাজে, ঘন্টা দুটি বিকাল 3টায় একসাথে বাজে। ঘন্টা দুটি বিকাল, অতএব ঘন্টা দুটি বিকাল 3 যোগ, আর এই যে আমাদের 1 ঘন্টা, 3 যোগ 1 সমান 4টার সময় পুনরায়, 4টার সময় পুনরায় বাজবে।
পুনরায় বাজবে। তো উত্তর হবে বিকাল 4টা। উত্তর বিকাল 4টা। উত্তর হবে বিকাল 4টা। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আর দেখো, তুমি একটু চার্জটার ব্যবস্থা করবে। এখানে মাত্র প্লাগ আছে না, এটা একটু দিয়ে দাও তাহলে। এটা বন্ধ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের অঙ্কটা ছিল কি, দেখো দুটি ঘন্টা আছে, একটি 12 মিনিট পর পর এবং অপরটি 5 মিনিট পর পর বাজে। যদি ঘন্টা দুটি একসাথে বিকাল 3টার সময় বাজে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে? কখন পুনরায় একসাথে বাজবে? তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, 12 মিনিট এবং 5 মিনিট, সে 12 এবং 5 এর লসাগুই হচ্ছে ঘন্টা দুটি একসঙ্গে বাজার সময়। তো 12 এর গুণিতক আমরা 72 পর্যন্ত নিলাম এবং 5 এর গুণিতক 70 নিলাম। এর ভিতরে মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে 60। অর্থাৎ 5 ও 12 লসাগু হচ্ছে 60। ঘন্টা দুটি 60 মিনিট বা 1 ঘন্টা পর পুনরায় একত্রে বাজবে। বাজবে ঘন্টা দুটি বিকাল 3টায় একসাথে বাজে। তো ঘন্টা দুটি আমাদের প্রশ্নে আছে বিকাল 3টার সময় একসাথে বাজে। খুব অসুবিধা। ঘন্টা দুটি বিকাল 3টা আর যে 1 ঘন্টার সময় 4টার সময় পুনরায় বাজবে। অতএব ঘন্টা দুটি বিকাল 4টার সময় বাজবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডটা ক্লিয়ার করে ফেলছি এবং এখন আমি আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখাবো। তোমরা দ্রুত একটু লিখে ফেলো, বোর্ডটা ক্লিয়ার করে ফেলে আমি। শিক্ষার্থী বন্ধুরা, এর পরের অঙ্কটা দেখো, একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8:45-এ দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ্যবইয়ের 29 পৃষ্ঠার শেষের অঙ্ক, এটা 29 পৃষ্ঠার শেষের অঙ্ক। দেখো 15, আমরা আগের অঙ্কটার অ্যান্সার একদম সেম। দেখো 15 ও 25 এর 15 ও 25 এর লসাগু এর লসাগু হচ্ছে বাস দুটি একসঙ্গে ছাড়ার সময়। বাস দুটি একসঙ্গে ছাড়ার সময়। তো দেখো 15 এর গুণিতক, 15 এর গুণিতক কত হবে? দেখো 15, 30, 45, 60, 75, 90। এরপরে 25 এর গুণিতক দেখো 25, 50, 75, 100। তো আমরা 15 এবং 25 এর আমরা লসাগু কত পেলাম দেখো। অতএব 15 ও 25 এর
ল সা গু কত 75। 15 এবং 25-এর লসাগু আমরা পেয়ে গেলাম 75। এরপরে দেখো আমরা দুটি কোম্পানির বাস, এখানে আছে দুটি কোম্পানির বাস কখন থাকবে। 75 হচ্ছে মিনিট, 75 হচ্ছে মিনিট। তো দেখো আমরা দুটি কোম্পানির বাস, দুটি কোম্পানির বাস 75 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট পর পুনরায় একত্রে ছাড়বে, পুনরায় একত্রে ছাড়বে, পুনরায় একত্রে ছাড়বে। বাস দুটি সকাল 8:45-এ কিন্তু একসঙ্গে ছেড়েছে। বাস দুটি সকাল 8:45-এ, বাস দুটি সকাল 8:45 মিনিটে একসাথে ছাড়ে, একসাথে ছাড়ে। সুতরাং সকাল 8:45 যোগ 1 ঘন্টা 45 মিনিট সমান 10টা। সকাল 10টা। সুতরাং পুনরায় বাস দুটি একত্রে ছাড়বে, অতএব বাস দুটি পুনরায় একত্রে ছাড়বে সকাল 10টায়। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এই 3টে অঙ্কই করাবো। আজকে আমি আর তোমাদের অঙ্ক করাবো না, আর তোমাদের হোমওয়ার্ক থাকবে এই অঙ্ক 3টেই তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে। এই 3টে অঙ্কই তোমরা বাসায় প্র্যাকটিস করবে, এটাই তোমাদের হোমওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমার ক্লাস থেকে তোমরা কতটুকু শিখতে পেরেছো জানি না, যদি তোমরা আমাকে না জানাও। আর তোমাদের অভিভাবককে আমি আবারও বলছি, আপনারা আপনাদের সন্তানকে আমাদের ক্লাস দেখার সুযোগ করে দেন, ক্লাস দেখার ব্যবস্থা করে দেন। তাহলে আপনার সন্তান উপকৃত হবে, আপনার সন্তান উপকৃত হলে আপনি লাভবান হবেন। শিক্ষার্থী বন্ধুরা, আজ আর সময় বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামী ক্লাসের জন্য প্রস্তুত থেকো, হোমওয়ার্ক করো। সবাই ভালো থেকো।